হিসাব বিজ্ঞান ধারণা। তো হিসাব বিজ্ঞান ধারণা নিয়ে জানার আগে আমাদের কিছু জিনিস জেনে রাখা লাগবে যে আমরা এখন যে নীতিমালাগুলো শিখবো এই নীতিমালাগুলো আন্তর্জাতিকভাবে স্বীকৃত, অর্থাৎ এই নীতিমালাগুলো সমস্ত বিশ্বে ফলো করা হয় এবং সমস্ত বিশ্বের যত প্রতিষ্ঠান অ্যাকাউন্টিং নিয়ে কাজ করছে এবং হিসাব রক্ষণ করছে তাদের সবারই অ্যাকসেপ্টেন্স আছে, অর্থাৎ তারা সবাই এই নীতিমালা নিয়ে কাজ করে সন্তুষ্ট। আর এগুলো স্বতঃসিদ্ধ নিয়ম কানুন, অর্থাৎ আমরা এখানে কোনো উল্টাপাল্টা কিছু করছি না, আমরা যা করছি যুক্তি নির্ভরভাবে করছি এবং আমরা জানি যে হিসাব রক্ষণের মেইন সিস্টেম হচ্ছে ডাবল এন্ট্রি সিস্টেম। এটা একটি বিজ্ঞানসম্মত এবং যুক্তি নির্ভর একটি উপায়। এবং লাস্টলি এই মানগুলোর মাধ্যমে হিসাব রক্ষণে পরিপূর্ণতা আসে এবং হিসাব রক্ষণের একটি হিসাব যখন লিপিবদ্ধ করা হয় তখন এটির একটি ব্যাখ্যা দেওয়া হয় এবং ব্যাখ্যা দেওয়া ছাড়া এই ব্যাখ্যা দেওয়ার পেছনে যে সমস্ত কারণ রয়েছে এই কারণগুলো ব্যাখ্যা করা হয় এবং সমস্ত প্রতিষ্ঠান এই হিসাব বিজ্ঞানের নীতিমালাগুলো সমর্থন করে। তো শুরু করা যাক নীতিমালা সমূহ। আমরা শুরু করব হচ্ছে হিসাব বিজ্ঞানের ধারণা সমূহ দিয়ে। প্রথমে আমরা যে ধারণাটি দেখব সেটি হচ্ছে অর্থনৈতিক বা ব্যবসায়ের সত্তা ধারণা। অর্থনৈতিক বা ব্যবসায়ের সত্তা ধারণা যেটি বলে সেটি হচ্ছে আপনার প্রতিষ্ঠানের, ধরা যাক যে আমাদের একটি কোম্পানি আছে, কোম্পানির নাম হচ্ছে তুলি এন্টারপ্রাইজ। তো এই তুলি এন্টারপ্রাইজ এবং এই প্রতিষ্ঠানের মালিক যদি হয়ে থাকে তুলি, তাহলে এই প্রতিষ্ঠানের মালিক অর্থাৎ তুলি একজন ব্যক্তি এবং এই যে তুলি এন্টারপ্রাইজ আছে অর্থাৎ একটি কোম্পানি, এটি কিন্তু একটি আইন সৃষ্ট প্রতিষ্ঠান এবং এর একটি কৃত্রিম ব্যক্তি সত্তা রয়েছে। অর্থাৎ এই প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠানের মালিকের সাথে মিলিয়ে ফেললে হবে না। এই প্রতিষ্ঠানের মালিকের যে সমস্ত দায় সম্পদ রয়েছে এগুলি প্রতিষ্ঠানের মালিকের দায় সম্পদ এবং এই তুলি এন্টারপ্রাইজের যে সমস্ত আয়, যে সমস্ত ব্যয় এবং যে সমস্ত সম্পদ রয়েছে এগুলি সব প্রতিষ্ঠানের। এই দুটিকে কখনো মিলিয়ে ফেলা যাবে না। যে কারণে আমরা যদি কোনো প্রতিষ্ঠান থেকে যদি আমরা পণ্য উত্তোলন করি, যদি মালিকের ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করি, তাহলে আমরা যে চাবিকাঠি দিই যে উত্তোলন হিসাব ডেবিট আর পণ্য হিসাব ডেবিট, পণ্য হিসাব ক্রেডিট, ক্রয় হিসাব। অর্থাৎ মালিক যখন আমাদের প্রতিষ্ঠান থেকে কোনো পণ্য উত্তোলন করছে, কিন্তু আমরা যদি আমাদের প্রতিষ্ঠানের প্রয়োজনে আমরা কোনো পণ্য উত্তোলন করি তাহলে কিন্তু এই উত্তোলন হিসাবটি আসবে না। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ব্যবসায় অর্থনৈতিক সত্তা বলতে একটি ব্যাপার রয়েছে, অর্থাৎ ব্যবসা তার নিজের একটি এন্টিটি এবং ব্যবসায়ের যে মালিক সে একজন আরেকজন এন্টিটি। এই দুজনকে মিলিয়ে ফেলা যাবে না। ব্যবসায়ের মালিকের যে সমস্ত ট্রানজাকশন রয়েছে সেগুলি ব্যবসায়ের মালিকের ট্রানজাকশন এবং যে সমস্ত ট্রানজাকশন ব্যবসার থেকে হচ্ছে সেগুলো ব্যবসায়ের ট্রানজাকশন। এরপর দেখা যাক চলমান সত্তা ধারণা। চলমান সত্তা ধারণা যেটা বলে যে একটা আইন সৃষ্ট প্রতিষ্ঠান অর্থাৎ একটা কোম্পানি, এই কোম্পানি অনির্দিষ্ট কাল পর্যন্ত তাদের ব্যবসায় পরিচালনা করতে থাকবে। ব্যবসা যখন একবার শুরু হয়েছে এই ব্যবসায় যদি নির্দিষ্ট কালের জন্য না হয়ে থাকে, অর্থাৎ যদি এমন বলানো থাকে যে এই কোম্পানিটি 2021 সাল থেকে 2031 সাল পর্যন্ত ব্যবসা করবে, এইভাবে যদি বলানো থাকে তাহলে যেটা ধরে নিতে হবে সেটা হচ্ছে যে এই প্রতিষ্ঠানটি অনির্দিষ্ট সময়ের জন্য চলবে এবং অনির্দিষ্ট সময়ের জন্য এই প্রতিষ্ঠানটি হিসাব রক্ষণ করতে থাকবে। তো অনির্দিষ্ট সময় বলতে যেটা বোঝায় যে যদি আপনার প্রতিষ্ঠান বিলুপ্ত না হয়ে যায়, অর্থাৎ আপনার প্রতিষ্ঠান যদি ব্যাংকরাপ্ট না হয়ে যায়, ব্যাংকরাপ্ট তখন হয় যখন আপনার সম্পত্তি আপনার দায়ের থেকে ছোট, অর্থাৎ আপনার দায় বেশি বড় হয়ে গেছে কিন্তু আপনার সম্পত্তি কম, অর্থাৎ আপনার প্রতিষ্ঠানের সমস্ত সম্পত্তি যদি আপনি বেচে দেন তাহলে আপনার দায় আপনি পরিশোধ করতে পারবেন না। তো তখন একটা ব্যবসা বিলুপ্ত হয়ে যায়, তখনই শুধু এই ব্যবসা প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে যেতে পারে। এই ছাড়া আমরা ধরে নিচ্ছি যে একটি ব্যবসা প্রতিষ্ঠান অনন্তকাল ধরে চলতে থাকবে এবং তারা তাদের হিসাব রক্ষণ অনন্তকাল ধরে করতে থাকবে। এখন এরপরেই আসে হিসাবকাল ধারণা। হিসাবকাল ধারণা কি বলে? হিসাবকাল ধারণা যেটা বলে, আমরা মাত্রই বললাম
যে অনন্তকাল ধরে একটি ব্যবসায় চলতে থাকবে। তো এটা হচ্ছে আমাদের অনন্তকাল। এখান থেকে আমরা ধরে নিচ্ছি যে এটা হচ্ছে 2015 সাল। 2015 সালে আমাদের ব্যবসা শুরু হয়েছে এবং এটা অনন্তকাল ধরে চলতে থাকবে। এটা হচ্ছে ইনফিনিটি, অর্থাৎ কবে আমাদের এই ব্যবসা প্রতিষ্ঠানটি বন্ধ হবে আমরা জানি না। সো এটা হচ্ছে আমাদের চলমান সত্তা ধারণা। এরপর আসলো হিসাবকাল ধারণা। হিসাবকাল ধারণা আমাদের কি বলে? এই যে আমাদের যে অনির্দিষ্ট কালের যে একটি টাইম স্প্যান রয়েছে, এই টাইম স্প্যানকে আমরা ছোট ছোট ভাগে ভাগ করে নিব। অর্থাৎ এটি 2015 সাল, এটি 2016 সাল, এটি 17, এটি 18, এটি 19, এটি 20। এভাবে এই অনির্দিষ্ট কাল সময়কে আমরা ছোট ছোট ভাগে ভাগ করে নিব যেন আমাদের হিসাব রক্ষণ করতে সুবিধা হয়। এবং যদি এই 15 থেকে 16 সালের ভেতরে আমরা কি করেছি, আমরা এই 15 থেকে 16 সালের ভেতরে আমরা লাভ করেছি নাকি লস করেছি, এই 2015 সালে আমাদের আর্থিক অবস্থা কেমন ছিল, এটা আমরা জানতে পারবো না যদি আমরা 2016 সালেও সেম কাজ না করি। অর্থাৎ আমরা যদি আমাদের আর্থিক বিবরণী প্রস্তুত না করি তাহলে আমরা জানতে পারবো না। এন্ড সেম গোস ফর 18, 19, 20, 21। সো হিসাবকাল ধারণা যেটা আমাদের বলছে সেটা হচ্ছে এই অনির্দিষ্ট কালকে ছোট ছোট সময়ে ভাগ করতে হবে এবং এই ছোট ছোট সময়ে ভাগ করে আমরা দেখব যে এই সময়কালের ভিতরে আমরা কি করেছি, আমাদের প্রতিষ্ঠানের অবস্থা কেমন ছিল। তাহলে আমরা জানতে পারবো যে আমাদের 15 সালে যদি আমাদের 10,000 টাকা লাভ হয়ে থাকে তাহলে আমরা জানতে পারবো যে এই 10,000 টাকা লাভ আমরা কিভাবে করেছি এবং এই 10,000 টাকা লাভকে আমরা কিভাবে 20,000 টাকা লাভ বানিয়ে ফেলতে পারবো। সো যেখানে যেখানে কাজ করা লাগবে সেখানে আমরা এফোর্ট দিব। যদি আমাদের খরচ কমানো লাগে আমরা খরচ কমাবো, যদি আমাদের বিক্রয় বাড়াতে হয় আমরা বিক্রয় বাড়াবো। কিন্তু এই সব কিছুর জন্যই একটা হিসাবকাল ধারণা দরকার, একটা সময়ের সেন্স দরকার যে এই সময়ের ভেতর আমার এই কাজটা করতে হবে। এরপর দেখা যাক আরেকটি ধারণা, সেটি হচ্ছে অর্থের কাঠিতে পরিমাপযোগ্য। আমরা যখনই কোনো ট্রানজাকশন করি আমরা ধরে নিচ্ছি যে আমরা একটি আসবাবপত্র ক্রয় করেছি। সো আসবাবপত্র হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ডেবিট এবং আমরা ধরে নিচ্ছি আমরা আসবাবপত্রে নগদে ক্রয় করেছি, নগদান হিসাব ডেবিট। সো আমি এই এন্ট্রিটি দিলাম, কিন্তু এন্ট্রিটি দিয়ে আসলে কি আমার কোনো লাভ হচ্ছে? কারণ আমি এখানে এন্ট্রিটি দিয়েছি যে আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, কিন্তু আসবাবপত্র আমি কত টাকা দিয়ে কিনেছি এটা যদি আমি না জানতে পারি তাহলে এই এন্ট্রি দিয়ে আসলে আমি কি করব? এই এন্ট্রি দিয়ে আমার আসলে কোনো লাভ নেই। সো আমার জানতে হবে যে আসবাবপত্রটা আমি 50,000 টাকা দিয়ে কিনেছি। যখনই আমি জানবো যে আসবাবপত্রটার দাম ছিল 50,000 টাকা তখনই আমি এটা হিসাবের বইতে লিপিবদ্ধ করতে পারবো যে আসবাবপত্র হিসাব ডেবিট 50,000 টাকা এবং নগদান হিসাব ক্রেডিট 50,000 টাকা। অর্থাৎ আমি এই 50,000 টাকা খরচ করে আমি আমার প্রতিষ্ঠানে আসবাবপত্র এনেছি এবং এই আসবাবপত্রটি আনার জন্য আমার প্রতিষ্ঠান থেকে নগদ 50,000 টাকা চলে গিয়েছে। এই যে আমরা এই হিসাব নিকাশগুলো করতে পারছি, এটা করতে পারছি কিন্তু এই কারণেই যে এটা অর্থের কাঠিতে পরিমাপযোগ্য। এই যে 50,000 টাকা, এই 50,000 টাকা যদি আমরা না জানতাম তাহলে কিন্তু আমরা এই আসবাবপত্র হিসাব রক্ষণ করতে পারতাম না। সো আমরা যে ট্রানজাকশন করি, যা হিসাব বইতে লিপিবদ্ধ করি, যাই করি না কেন সেটা অর্থের কাঠিতে পরিমাপযোগ্য হতে হবে। যদি অর্থের কাঠিতে পরিমাপযোগ্য না হয়, সেখানে যদি মানি টার্মস উল্লেখ না থাকে, সেটা আসলে আমরা হিসাবের বইতে লিপিবদ্ধ করতে পারবো না। এরপর আমরা যে ধারণাটি শিখবো সেটা হচ্ছে ঐতিহাসিক ব্যয় নীতি বা ক্রয় মূল্য ধারণা। তো এটি কি বলে? এটা আসলে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। তো এই জন্য এটা আমি লাল কালি দিয়ে মার্ক করে রেখেছি, কারণ অ্যাকাউন্টিং এর সমস্ত কাজ করতে আপনার এই ধারণাটি সম্পর্কে জানা লাগবে। সো ঐতিহাসিক ব্যয় নীতি বা ক্রয় মূল্য ধারণা সেটাই বলে যে আমরা একটা আসবাবপত্র বা একটা পণ্য সেই মূল্যে লিপিবদ্ধ করব যে মূল্যে আমরা ক্রয় করেছি। অর্থাৎ দেখা গেল আমি 2021 সালের ডিসেম্বর মাসে 50,000 টাকার পণ্য ক্রয় করেছি। এখন এটা ছিল 31 ডিসেম্বর। এখন 2022 সালে 1 জানুয়ারিতে এসে এই 50,000 টাকা মূল্যের পণ্য হয়তো আমি 40,000 টাকায় পেতাম,
কিন্তু এখন 40,000 টাকা পেলেও আমি এটা 40,000 টাকা লিপিবদ্ধ করতে পারবো না। আমার সেই প্রাইসে লিপিবদ্ধ করতে হবে, অর্থাৎ সেই মূল্যে লিপিবদ্ধ করতে হবে যে মূল্যে আমি কিনেছি, এবং এই ক্রয় বিক্রয়ের সময় যে আমি মূল্য দিয়েছি সেই মূল্যটাই আমার হিসাবের বইতে লিপিবদ্ধ করতে হবে। এখন এটা আসলে ক্রয় বিক্রয়ের থেকে এটা সব থেকে বেশি কাজে আসে সম্পদ ক্রয় বিক্রয়ের সময়। কারণ একটা জিনিস দেখেন, আপনি হয়তো 2020 সালে, 2020 সাল না, 2010 সালে আপনি 5 লাখ টাকা দিয়ে একটা দালান কোঠা ক্রয় করেছিলেন। একটা দালান কোঠা ক্রয় করেছিলেন। সো 2010 সালে আপনি 50 লাখ টাকা দিয়ে যে দালান কোঠা ক্রয় করেছিলেন, 2020 সালে এসে কি আপনি আপনার দালান কোঠার সেই 5 লাখ টাকা যে মূল্য রয়েছে এটা কিন্তু আসলে আপনার মূল্য নেই। কারণ আপনার এর ভেতরে অপচয় হয়েছে, আপনার এর ভেতরে 10 বছর সময় চলে গিয়েছে, আপনার দালান কোঠার বিভিন্ন ক্ষতি হয়েছে, এবং ক্ষতি হওয়ার কারণে আপনি সেগুলোর অপচয় ধার্য করেছেন, এবং অপচয়গুলো ধার্য করার পরও আপনার হয়তো এখান থেকে 5 লাখ টাকা থেকে আপনার অপচয় বাদ দিয়ে হয়তো আপনার আসবাবপত্রের মূল্য চলে এসেছে 1 লাখ টাকা। কিন্তু আপনি যখন ব্যালেন্স শিটে অর্থাৎ উদ্বৃত্ত পত্রে উদ্বৃত্ত পত্রের ফিক্সড অ্যাসেট অর্থাৎ স্থায়ী সম্পত্তি স্থায়ী সম্পত্তির ভিতর আপনি যখন দালান কোঠা দেখাবেন, তখন এই দালান কোঠার মূল্য কিন্তু আপনার 5 লাখ টাকায় লিখতে হবে। অর্থাৎ 2020 সালের জন্য আমরা এটা করছি। আমরা জানি যে আমাদের এই আসবাবপত্রের মূল্য এখন আর 5 লাখ টাকা নেই, কারণ সময় চলে গেছে। আমার আসবাবপত্র নয়, দালান কোঠা, আমার এই দালান কোঠার মূল্য এখন আর 5 লাখ টাকা নেই। কিন্তু তবুও আমার এটা 5 লাখ টাকায় লিখতে হবে, বিকজ অফ ঐতিহাসিক ব্যয় নীতি বা ক্রয় মূল্য ধারণা। এখন 5 লাখ টাকা লিখে আসলে আমাদের ক্ষতি হচ্ছে না, কারণ আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা অপচয় ধার্য করে দিব। আমাদের অপচয় চলে আসবে 4 লাখ টাকা। সো এখন আমরা আমাদের দালান কোঠার মেইন যে ভ্যালুটা সেটা আমরা জানতে পারলাম যে 1 লাখ টাকা। সো ব্যাপার কিন্তু সেমই। আমার এই যে 1 লাখ টাকা যে আমার আসলে হওয়ার কথা সেটা কিন্তু আমি 1 লাখ টাকাই পাচ্ছি, কিন্তু আমি যখন আমার কোনো দালান কোঠা বা কোনো কিছু ক্রয় মূল্য লিপিবদ্ধ করব, তখন সেটা আমরা যে পরিমাণ টাকায় সেটা আমরা ক্রয় করেছিলাম সেই পরিমাণ টাকাটাই আমরা লিখব। যে পরিমাণ টাকা এখন আছে সেই আসবাবপত্র বা দালান কোঠা বা যে কোনো সম্পদের, সেটা আমরা লিপিবদ্ধ করব না, লিপিবদ্ধ করব যে মূল্যে আমরা ক্রয় করেছিলাম। সো এটা একটু ইম্পর্টেন্ট জিনিস। আমরা যখনই কোনো কিছু সম্পদ লিপিবদ্ধ করব তখন এটা দেখতে হবে যে যদি বাজার মূল্য দেওয়া থাকে, বাজার মূল্যে আমরা সেটাকে লিপিবদ্ধ করব না, আমরা লিপিবদ্ধ করব ক্রয় মূল্যে। সো এরপর দেখা যাক আর কি কি ধারণা রয়েছে। আর এরপর রয়েছে রাজস্ব স্বীকৃতি ধারণা। তো রাজস্ব স্বীকৃতি ধারণা সম্পর্কে আমরা এখন দেখব। রাজস্ব স্বীকৃতি ধারণা আমাদেরকে পণ্য ক্রয় এবং বিক্রয়ে আমরা কখন কি মূল্যে কিভাবে লিপিবদ্ধ করব সেটা আসলে শেখায়। তো এখন শুরু করি। রাজস্ব স্বীকৃতি, রাজস্ব অর্থাৎ আয়। সো আমরা একটু ডিটেইলসে যাই। আয়। সো এই রাজস্ব স্বীকৃতি নীতিটা হচ্ছে বেসিক্যালি আয় নিয়ে। আপনি কখন একটা জিনিসকে আপনার আয় ধরবে? যখন আপনি নগদ টাকা পাবেন, আপনি হয়তো 50,000 টাকার পণ্য বিক্রয় করেছেন। সো এই 50,000 টাকার পণ্য বিক্রয় করে আপনি যদি নগদ টাকা এখন পেয়ে যান তখন আপনি লিপিবদ্ধ করবেন, নাকি এই 50,000 টাকার পণ্য যখন আপনি আপনার ক্রেতার হাতে তুলে দিয়েছেন তখন লিপিবদ্ধ করবেন? যখন ক্রেতার হাতে তুলে দিয়েছেন তখন লিপিবদ্ধ করবেন। কারণ যখনই কোনো পণ্যের মালিকানা সত্ত্ব স্থানান্তর হয়, মালিকানা সত্ত্ব অর্থাৎ ওনারশিপ, আপনার এটা আপনার পণ্য, যতক্ষণ এই পণ্যটা আপনার কাছে ততক্ষণ এটা আপনার, কিন্তু যখনই এই পণ্যের মালিকানা সত্ত্ব আপনার ক্রেতার কাছে চলে যাচ্ছে তখন কিন্তু এটা বিক্রয় হয়ে গেছে। আর যখন এটা বিক্রয় হয়ে গেছে তখন আমরা সেটাকে আয় হিসাবে ধরব, যদিও আমরা টাকা না পাই। অর্থাৎ আমরা এই যে
বিক্রয় যখন করি তখন আমরা এটার জন্য এন্ট্রি দিয়ে দিই। ধারে বিক্রয় যখন দিই তখন আমরা এন্ট্রি দেই দেনাদার হিসাব ডেবিট, দেনাদার হিসাব ডেবিট এবং বিক্রয় হিসাব ক্রেডিট। সো এটা আমরা কেন করছি? এই যে দেনাদার হিসাব যে দিলাম, আমরা তো আসলে পণ্য বিক্রয় করে টাকা পাইনি, কিন্তু আমরা এই এন্ট্রিটা কেন দিলাম? আমরা এই এন্ট্রিটা এই কারণে দিয়েছি যে আমরা পণ্য বিক্রয় করে ফেলেছি, পণ্য বিক্রয় করে আমরা এই পণ্যের মালিকানা সত্ত্ব ক্রেতার নিকট দিয়ে দিয়েছি। এখন ক্রেতা আমাদেরকে টাকা দিতে বাধ্য, আজকে হোক, কালকে হোক, নেট 30 হোক, নেট 60 হোক, ক্রেতা আমাদেরকে টাকা দিবে। সো যখনই মালিকানা সত্ত্ব স্থানান্তর হয়ে যাবে, সেটাকে আমরা আয় হিসাবে লিপিবদ্ধ করব। এখন আরেকটা জিনিসকেও আমরা আয় হিসাবে লিপিবদ্ধ করব, যেমন আমরা হয়তো সার্ভিস দেই কোনো, সো আমরা সার্ভিস একটি অলরেডি দিয়ে ফেলেছি, কিন্তু সেটির টাকা আমরা এখনো পাইনি, অর্থাৎ সেটা আমাদের টাকা আমাদের প্রাপ্য। তো সেক্ষেত্রে আমরা কি করি? প্রাপ্য হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। সো এখানে আসলে হচ্ছে কি, এটার মাধ্যমে বোঝাচ্ছে যে আমি টাকা কোথাও পাই, কিন্তু টাকাটা আসলে এখনো পাইনি। কিন্তু যখনই আমার একটা টাকা পাওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়ে যাবে, সম্ভাবনা অ্যাকচুয়ালি যখনই আমরা এটা বুঝবো যে আমরা এখান থেকে টাকা পাবো, সেটাকে আমরা আমাদের আয় হিসাবে ধরে নিব। অর্থাৎ আমরা নগদ টাকা পাই বা না পাই, যখনই আমরা আমাদের পণ্য বিক্রয় করব, যখনই আমরা আমাদের সার্ভিস প্রোভাইড করে দিব, সেটাকে আমরা আয় হিসাবে ধরে নিব, অর্থাৎ রেভিনিউ হিসাবে সেটা ধরে নিব। আর এটাই হচ্ছে রাজস্ব স্বীকৃতি নীতির মেইন কথা। এরপর আরেকটি ধারণা রয়েছে, সেটি হচ্ছে পূর্ণপ্রকাশ ধারণা। পূর্ণপ্রকাশ ধারণাটা খুব ইম্পর্টেন্ট, কারণ আমরা যে বারবার বলি হিসাব রক্ষণে স্বচ্ছতা চাই, অর্থাৎ ট্রান্সপারেন্সি। সো এই যে ট্রান্সপারেন্সি জিনিসটা আমাদের যে আসবে, আমাদের হিসাবের বইতে যে আসবে, এটা কিভাবে আসবে? এটা তখনই আসবে যখন আমরা আমাদের প্রতিষ্ঠানের সবকিছু, কোনো কিছু না লুকিয়ে আমরা আমাদের সবকিছু, আমাদের যে পরিমাণ দায় আছে, আমাদের যে পরিমাণ সম্পদ আছে, আমরা যে পরিমাণ টাকা আমাদের প্রতিষ্ঠানের শেয়ার হোল্ডারদের দিতে হবে, আমরা এবছর কি পরিমাণ আয় করেছি, কি পরিমাণ ব্যয় করেছি। একটা প্রতিষ্ঠান নয়, একটা কোম্পানি কিন্তু এই সকল প্রশ্নের উত্তর দিতে বাধ্য, কারণ কোম্পানির যারা শেয়ার হোল্ডার রয়েছে, এই শেয়ার হোল্ডাররা কিন্তু বেসিক্যালি কোম্পানির মালিক। তারা এই কোম্পানিতে ইনভেস্ট করেছে এবং তাদের টাকায় আসলে কোম্পানিটা চলে। সো এই শেয়ার হোল্ডাররা কিন্তু জানতে চাইতেই পারে যে তারা যে প্রতিষ্ঠানে ইনভেস্ট করছে, সেই প্রতিষ্ঠানের এখন কি অবস্থা। সো যদি একটা কোম্পানি পূর্ণপ্রকাশ ধারণা মেনে না চলে এবং যদি কোনো কিছু লুকিয়ে যায়, তার হয়তো দায় রয়েছে, অর্থাৎ লায়াবিলিটিস রয়েছে 10 লাখ টাকা। সো এই 10 লাখ টাকা সেটার ব্যালেন্স শিটে আনলো না। এর মাধ্যমে কি হলো? এর মাধ্যমে যেটা হলো সেটা হচ্ছে প্রতিষ্ঠানের লাভ বেড়ে গেল, কিন্তু আসলে এটা ইউজুয়ালি হয় না। হয় হচ্ছে উল্টোটা, প্রতিষ্ঠান তার সম্পদ কম দেখায়, সম্পদ কম দেখানোর মানে আমার প্রতিষ্ঠানের সম্পদ কম, আর হচ্ছে আয় কম দেখায়। সো আয় যদি কম দেখালে কি হবে? আয় যদি আমার কম হয় তাহলে আমার আয় কর দিতে হবে কম, আয় কর যদি আমার কম দিতে হয় তাহলে আমার প্রফিট হবে বেশি, অর্থাৎ লাভ হবে বেশি। সো এই জিনিসগুলো যেন না হয়, আমাদের যারা হিসাব রক্ষণ করছে তারা যেন এই জিনিসগুলো না করে, সেজন্য রয়েছে পূর্ণপ্রকাশ ধারণা, যে আমার প্রতিষ্ঠানের যে হিসাব যেভাবে রয়েছে সেই হিসাব সেইভাবেই হিসাব তথ্যের ব্যবহারকারীদের নিকট প্রকাশ করা।